আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমরা অনেকগুলো রোজা পার করে ফেললাম। আজকের বিষয়টা হচ্ছে প্রতিদিন কিছু নতুন কিছু শিখি। আসলে শেখার কিন্তু শেষ নেই, এবং প্রতিদিন শিখতে পারাটাই হচ্ছে নিজেকে প্রতিদিন নতুন করে সুন্দর করে তৈরি করা। এবং যেদিন আমরা মনে করব আমার শেখার শেষ, সেদিনই কিন্তু আমি শেষ, আমি আর জীবনে আগাতে পারছি না। সেই শেখাটা যে শুধু বই পড়ে, ছবি দেখে, গান শুনে, যে কোনো কিছু, যে কোনো মানুষের কাছ থেকে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, এর কোনো শেষ নেই। শেখার যেমন শেষ নেই, শেখার জায়গাগুলোরও শেষ নেই। শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মিমি, নেক্সাস লেডিস ক্লাবের নারীদের আড্ডায় জানাচ্ছি আপনাদেরকে আমন্ত্রণ। বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন অনেক নারী বন্ধু, মিষ্টি মিষ্টি বন্ধু, ট্যালেন্ট বন্ধু, আর বরাবরের মতো উপস্থিত থাকে জুম আড্ডায় আমাদের সাথে যুক্ত হয়। আর নতুন যারা আপনারা এই জুম আড্ডায় যুক্ত হতে চাচ্ছেন, শুধুমাত্র নারীরা, তারা কিন্তু টেলিভিশন স্ক্রিনে টেলিফোন নাম্বার, জুমের পাসকোড দেখে নিতে পারেন। আপনারাও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই নারীদের আড্ডায়, লেডিস ক্লাবের। তো পরিচয় করে দিচ্ছি স্টুডিওতে যে আমাদের নারী বন্ধুরা আছেন তাদের সাথে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি শেরিন লুৎফা নওয়াজ, ম্যানেজিং পার্টনার, তৃপ্তি ক্যাটারিং। জি, সুস্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আছেন সৈয়দা আশরাফিজ জাহারিয়া প্রধান। নামটা যেমন সুন্দর তেমন লম্বা, থ্যাংক ইউ। তেমন একজন মিষ্টি বন্ধু আমাদের, নারীর ক্ষমতায়ন ও অ্যাডভোকেসি এক্সপার্ট। শুভ সন্ধ্যা, সুস্বাগত। এরপরে আছেন হাসনা জাহান রেনি, স্বত্বাধিকারী রেনিস হোমমেড গুঁড়া মশলা। থ্যাংক ইউ আপু, তোমাকে আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। আমারও সবাইকে পছন্দ। এই লেডিস ক্লাবে আজকে আসার কারণও হচ্ছে সবাই পছন্দের মানুষ, সবাই যার যার জায়গায় ভীষণ রকমভাবে, কি বলবো এটাকে, স্টাবলিশ, সফল। এবং এই সফলতা তো কারোরই একদিনে আসেনি। এবং এই যে আমাদের আজকের বিষয়, প্রতিদিন নতুন কিছু শিখি, এবং আপনাদের তিনজনকে দেখে আমার মনেই হচ্ছে যে আপনারা প্রতিদিনই নতুন কিছুই শিখছেন। এবং আজকে আমি জানতে চাইবো আজকের দিনটাতে কে কি নতুন শিখেছেন। আমি শুরু করছি শেরিন, আপনাকে দিয়ে। প্রতিদিন তো নতুন কিছু শিখি, এটা তো একটা বিষয় গেলই। আপনার জীবনে সেটা আপনি কিভাবে অ্যাপ্লাই করেন, আর একটু মজা করার জন্য আজকে কি শিখলেন আপনি? আজকে একটা মজার একটা জিনিস আমি শিখেছি। আমার একটা 6 বছরের একটা মেয়ে আছে। সো ও শি লাভস পেইন্টিং, খুব পছন্দ করে। সো ওকে আজকে আমি দেখছি যে সে আজকে আমার একটা আইশ্যাডো প্যালেট নিয়ে, তার কালার করার জন্য যে ইয়েটা আছে, কালারিং নিয়ে সে হ্যান্ড স্যানিটাইজারকে পানি ব্যবহার ভেবে সে ওটা মিক্স করে সুন্দর করে সে কালার করছে। মানে আমার মাথায় কিন্তু কখনো এই জিনিসটা আসবে না। আমি একদিক দিয়ে হাসছি, আরেক দিক দিয়ে কাঁদছি। আমি ওর ক্রিয়েটিভিটি নিয়ে আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ, যে ওই জিনিসটা চিন্তা করতে পেরেছে যে আমি হ্যান্ড স্যানিটাইজারকে একটা পানির লিকুইডের মতো চিন্তা করে আমি এটা মিক্স করে আমি কালার করি। সো এটা আমার জন্য একটা, মানে আমি কিন্তু কখনো এই জিনিসটা চিন্তা করবো না, বাট নোয়িং হার, আলহামদুলিল্লাহ, ওটা আমি আমার 6 বছরের মেয়ে থেকে আমি আজকে নতুন শিখেছি। সেই আসলে বললাম তো, শেখার শেষ নেই, কার কাছ থেকে শিখছি এই মানে এই বিচারটাও করতে নেই, মানে সবার কাছ থেকে সবকিছু শেখা যায়। আশরাফিজ, জি, আপনি আজকে নতুন কি শিখলেন? আজকে আমার নতুন যেটা শেখার ছিল সেটা খুবই ইন্টারেস্টিং, এবং আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে আচ্ছা এতদিন পরে উনি এটা কিভাবে শিখলেন। আমি মেকআপ স্টুডিওতে একটু শুনেছি। হ্যাঁ, মেকআপ স্টুডিওতে আসার পরে বলা হলো যে যেটা বলা হয় যে একটু সেজে নিতে হবে, এই 1000 পাওয়ারের লাইটের নিচে তো একটু না রিফ্রেশ না করলে আসলে ওইভাবে আউটলুকটা ভালো আসে না। এটা তো একটা জেনারেল আমাদের পারসেপশন আছে। তো আমি যেহেতু একটু কম মেকআপ করি, তো আমার একটু ভয় করে যে মেকআপটা করলে আমাকে আসলে দেখতে কেমন লাগবে। সবসময় করেন না, নিজের মতো করে থাকেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, কিন্তু সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো আমি নেনি মেকআপ, তারপরেও একটু টাচ আপ করেছেন, ভালো লাগছে। এক্স্যাক্টলি, টাচ আপ। তো টাচ আপ করতে গিয়ে ওই আমাদের যে মেকআপ ভাই ছিলেন, আমি ওনার নামটা এই মুহূর্তে বলতে পারছি না, হ্যাঁ, তো ভাই আমাকে বলছেন আপা আমি আইব্রোটা করে দিই। আমি বললাম যে আমাকে এটা করলে কেমন লাগবে আমি জানি না। হ্যাঁ, উনি একদম কি সুন্দর করে আমাকে জাস্ট একটা ব্রাশের টাচ আপ দিয়ে, তো কুইক আমি যেটা লার্ন করলাম যে আমার বাসায় কিন্তু মেকআপ বক্সে ওই ব্রাশটা আছে, কিন্তু সিম্পলি উইদাউট আইব্রো পেন্সিল শুধুমাত্র ওইটা দিয়ে করে দিল। আর আমার মনে হলো যে না, দেখতে মোটামুটি খারাপ লাগছে না। সো আমি মনে মনে খুব গ্রেটফুল, বাট মুখে ওনাকে থ্যাংক ইউ বলছো। তো এটা হচ্ছে যে আমার আজকে একটা খুব রেলিভেন্ট হচ্ছে যে আজকে এটা আমার একটা কুইক লার্নিং হয়েছে।
থ্যাংক ইউ। হ্যাঁ, আমি নিশ্চয়ই বলবো। আপনি একটা গোপন রেখেছেন, বলেছেন আজকে আমি আস্তে আস্তে একটা জিনিস নতুন শিখেছি। নতুন রাস্তা শিখেছি। ও, নতুন রাস্তা। মানে আমি অ্যাকচুয়ালি গাড়ি চালাই, নিজের গাড়ি যে চালাই, খুব পছন্দ করি চালাতে। তো আমি যখন এক্সপ্রেসে উঠলাম, আমি কি মহাখালীতে নামবো নাকি হাতিঝিল নামবো, আমি কনফিউজ ছিলাম। আচ্ছা। তো তারপর আমি হাতিঝিল দিয়ে নেমে গেলাম। ওই রোডটাতে আমি অনেকবার গিয়েছি, কিন্তু ওটা দিয়ে যে সরাসরি হাতিঝিলে ঢুকে যাওয়া যায়, আসা যায়, এটা আমি জানতামই না। মানে আমি ওই মাইল ফলক দিয়ে দেখে দেখে তারপরে আমি আমার খুব ভালো লেগেছে, রাস্তাটা খুব সুন্দর ছিল এবং খুব খালি ছিল। আপনার বন্ধু হলো। হ্যাঁ, মহাখালীতে নামলে বিপদ হতো, পুরো জ্যামে পড়ে যেতাম। তো নতুন কিছু শেখাটায় সাকসেসফুল আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি একটু আপনাদের কর্মকাণ্ড, এই যে সুমিসের হোমমেড গুঁড়া মশলা, এই ব্যাপারটা, এটাও তো শিখতে শিখতে জানতে একদম আমার দাদি নানির হাতের মশলাটাকে আমি উঠিয়ে এনেছি। আসলে এটা আমি কখনো ভাবি নাই যে আমি মশলা নিয়ে কাজ করব। আসলে আমি অন্য কিছু নিয়ে কাজ করতাম। আমার একটা বুটিক ছিল 2006-7-এ। তো তারপর আমার একটা বেবি হলো 2009-এ। তো আমি তখন তারপর আবার টাপারওয়ারে ছিলাম প্রায় 10 বছর। তো অনেকগুলো সেক্টরে আমি কাজ করেছি। তো যখন আমি 2019-এ আমি আরম্ভ করলাম এই মশলা নিয়ে কাজ করা, আমি মানে হঠাৎ করে আমার মাথায় আসলো যে কেন আমি রাঁধতে ভালোবাসি, আমার ফ্যামিলি একটা মশলা আমার দাদি নানির হাতে আছে। তো নর্থ সাউথে এই গল্প সবসময় আমি বলে থাকি, নর্থ সাউথে একটা কোর্স করতে যেয়ে ওখানে আমাদের মেহেদি স্যার ছিলেন, SME হেড সিটি আলোর। তো উনি বলে কে মশলা নিয়ে কাজ করে, আমি হাত উঠালাম যে আমি বললাম যে আমি এটা নিয়ে কাজ করতে চাই, হেলথ নিয়ে কাজ করতে চাই, অথেন্টিক মশলা আমি তৈরি করতে চাই। তো তখন 2019 সাল থেকে আমার পথ চলা শুরু। তো 2025-এ আলহামদুলিল্লাহ আমার ছোট একটা ফ্যাক্টরি উদ্বোধন হচ্ছে। সবাই দোয়া করবেন আমার জন্য। একদম হেলথ নিয়ে মানুষের ঘরে আমার মশলাগুলোকে পৌঁছে দিতে চাই। খুবই ভালো, অনেক অনেক শুভকামনা। আর এমন একটা বিষয় মশলা যেটা ছাড়া আমাদের জীবনই চলে একদম, মানে প্রতি মুহূর্তে, সেটা প্রতিদিনের জন্য উৎসব হোক, আনন্দ হোক, এটা ছাড়া আমাদের আর সেটা যদি মাথা ঠান্ডা। আর এখন এরকম একটা, মানে আমরা ডে বাই ডে যেসব ভেজাল খাবার হচ্ছে, মশলাটা তো ভীষণ জরুরি একটা। আমরা চাই সব ভেজাল মুক্ত খাবার খেতে। হ্যাঁ, বাকিটা যারা প্রোডাক্ট দিচ্ছে তাদের বিবেক, তাদের বিবেচনা, আমরা তো অনেক কিছু বিশ্বাস করে খাই। আচ্ছা আশরাফিজ, আপনার কাছে চলে আসে। আপনার এই কর্মময় জীবন, সেখানেও তো নতুন কিছু শিখতে শিখতে, জানতে জানতে, বুঝতে বুঝতে কত ডিসিশন নিয়েছেন। কখনো ভুল হয়েছে, কখনো ঠিক হয়েছে, ভুল হতে হতেও ঠিক হয়েছে, ভুল মনে হলো না আসলে এটাও ঠিক ছিল, এরকম তো অনেক অভিজ্ঞতা আছে। থ্যাংক ইউ আপা। খুবই আমি মনে মনে এরকমই ভাবছিলাম যে যখন এখানে আসবো, যে আসলে আমার যেহেতু কাজ করি, কর্মজীবী নারী, আমি 25 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কাজ করছি। মূলত আমার কাজের জায়গা হলো নারীদের ক্ষমতায়ন, অ্যাডভোকেসি, খাদ্য নিরাপত্তা, এই জায়গাগুলো একটি বড় কাজের পরিসর আমার। তো এই কাজগুলো করতে গিয়ে দেখেছি, আমারও কাজ করার অভিজ্ঞতা আছে। আপা হ্যাঁ, খুব চমৎকার একটা কাজ হয়েছিল 2020 সালে যখন, হ্যাঁ সেটা যখন আমাদের করোনার সময়, তো তখন আমরা অষ্টগ্রামে, খুব বাংলাদেশে একটা প্রত্যন্ত হাওড়ে, আমরা সেটা আমি একটা ফাঁকে বলবো, এবং সেখানেও কিন্তু আমাদের একটা বড় রকমের একটা লার্নিং ছিল, ওইটা নাগেশ্বরী এবং অষ্টগ্রাম। জি আপা। তো এইটা করতে গিয়ে দেখেছি, এবং আমার প্রথম লার্নিংয়ের যে মোটিভেশনটা অ্যাকচুয়ালি আসে আমার একজন প্রফেসরের কাছ থেকে। উনি আমাকে একসময় বলেছিলেন একটা ডিসকাশনে যে ইফ ইউ স্টপ লার্নিং ইউ অ্যাকচুয়ালি স্টার্ট ডাইং। মানে তুমি যদি শিখতে চাওয়াটা বন্ধ করো, তো মনে করবে যে গাছের মতো তুমি ওই দিনই আসলে মরে গেছো। তো আমার তো মনে হচ্ছে যে না, অ্যাকচুয়ালি আমি তো আসলে বাঁচতে চাই এবং গ্রো করতে চাই। তো এইটা একটা আমার জন্য মোটিভেশনাল ছিল লার্নিং পার্সপেক্টিভ থেকে। আর আজকে যেক্ষেত্রে এখানে বোনেরা আছেন এবং আমাদের অনলাইনেও বোনেরা যুক্ত হবেন, বিশেষ করে আমাদের বোনদের জন্য কিন্তু ক্রিটিক্যাল 5টা লার্নিংয়ের জায়গা আছে। আমি কি করে ডিসিশন নেব, কিভাবে প্রবলেমগুলো সলভ করব, কিভাবে আমি কমিউনিকেশন করব, কিভাবে রেজিলিয়েন্ট টিকে থাকবো, এবং কিভাবে আমি অন্যকে নেগোসিয়েশন করব, আমার মতামত, আমার কাজ, আমার অ্যাচিভমেন্ট দিয়ে কী করে অন্যকে ইনফ্লুয়েন্স করব। এই জায়গাগুলো আপা আমি আমার কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই জায়গাগুলোতে লার্ন করতে শিখেছি। আরেকটা যেটা আমি বলবো যে, তবে আমি যত ফেইল করেছি, সাকসেস যতবার হয়েছে ততবার তো লার্ন করেছি, কিন্তু আমার ফেইলিওর কিন্তু আমাকে অনেক বেশি ওই লার্নিং গুলো বেশি কাজে লেগেছিল। এই যে ফেইলিওর, আমি শেরিন এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আমাদের আড্ডা হবে, গল্প হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে এই গল্প হবে। প্রতিদিন আমরা কি শিখছি, শিখতে শিখতে আমরা কোথায় এসে দাঁড়াচ্ছি, শেখার শেষ নেই। একটু ছোট্ট বিরতি, ফিরে আসছি খুব শীঘ্রই।
ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। জানেন, আমি যেদিন থেকে এই নারীদের আড্ডায় যুক্ত হয়েছি, প্রতিদিন আমি এই নারীদের কাছে আমি অনেক কিছু শিখছি, এখনও শিখি। আজকে শিখছি এই যে 3 জন নারী উপস্থিত আছেন, নারী বন্ধু, তাদের কাছ থেকে শেখার কিন্তু শেষ নেই। তো শেরিন, আপনার কাছে আমি কিছু প্রশ্ন রেখে গিয়েছিলাম। আপনি বিরতির আগে বলেছিলেন ফেলিয়ারের কথা বলছিলেন, সো এবং আপা বলছিলেন যে ফেলিয়ারের থেকেও শেখার অনেক কিছু আছে। সো এখানে যত সাকসেস আছে সবারই ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। সো এটা কিন্তু অনেক বড় একটা কথা, এবং আমার এই জিনিসটা আমি এটা খুব ফিল করি, এবং এটার ক্রেডিট আমি আমার বাবাকে দিই। উনি এখনো পর্যন্ত উনি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অফিস করেন। হি ইজ 70 ইয়ার্স ওল্ড। সো উনি আমার জন্য অনেক বড় একজন ইন্সপিরেশন। এবং আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, সো জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে কিন্তু অনেকগুলান প্লাস পয়েন্টও আছে, অনেকগুলান মাইনাস পয়েন্টও আছে। স্যাক্রিফাইস, কম্প্রোমাইজের ব্যাপারটা একটু বেশি থাকে। আলহামদুলিল্লাহ আমি কখনো ওরকম কিন্তু দিন শেষে লার্নিংটা অনেক বেশি। এবং একসাথে যে একটা থাকার একটা মজা, মানে আমাদের কোনোদিনও কিন্তু ধরেন বাইরের কোনো মানুষ লাগেনি। সো যখনই আমার কোনো একটা কিছুতে আমি আটকে গেছি বা কোনো কিছু তো ফেল হয়েছে, আমার সবসময় আমার ভাই বোন ছিল, আমার বাবা মা ছিল, কেউ না কেউ ছিল যে আমাকে সবসময় ওটা গাইড করে বা ইয়ে করেছে। সো এটা আমার জন্য আমার ফ্যামিলি থেকে অনেক বড় একটা লার্নিং ছিল। প্লাস আমার মানে ফেলিয়ার হওয়ার পরেও যে ওই জায়গাটা থেমে থাকা উচিত না, বা আমরা মানে বসে না থেকে আরেকটু আগায় কিভাবে যেতে পারি এবং কিভাবে আমরা প্রবলেমটাকে ট্যাকেল করতে পারি, এটা কিন্তু আমাদের মানে অনেক সময় হয় না, আমরা এরকম একটা জিনিস হলো, কেন এরকম হলো, কেন আমার সাথে এরকম হলো, এরকম করে না হলো তো অভিমান করি। জি, একটা জিনিস আছে যে দেখে দেখে শেখা, ঠেকে শেখা। এক্স্যাক্টলি, ঠেকে মানে যখন ঠেকে যায়, মানে যখন দেয়ালে মানে পিঠ আটকে যায়, তখন কিন্তু ওখান থেকে মানুষ কিন্তু শুরু করতে পারে। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার, যে আমি শুরু করতে চাই, আমি পারবো, ইনশাআল্লাহ আমাকে দিয়ে হবে। জি জি, আমি মনে করি মানুষের শেখার কোনো বয়স নাই। না, শেখার তো বয়স আর হচ্ছে কি, যত বাধা তত মনে হয় নিজেকে আরো আগানো যায়। পথটা বেশি স্মুথ হয়ে গেলে না, মানুষ ম্যাক্সিমাম যাদের কিছু হয় না, দুটো শ্রেণীর হয় না, এটা আমার অভিজ্ঞতায় বলছি। দ্বিমত থাকতে পারে যে যারা বেশি পেয়ে যায় তাদের কিছু করার ইচ্ছেটা থাকে না। আরেক ধরনের আছে যে আলসেমি, ওই যে হালটা ছেড়ে দেয়, এই যে হবে না, কিছু দূর যে পিছিয়ে যায়। এই 2 শ্রেণীর মানুষ, তাদের শেখার টেন্ডেন্সিটা কম বলেই হয়তো এরকম হয়, বা মেন্টাল টাফনেস একটা ব্যাপার আছে। তবে আপা যেটা বলছিলেন আমি খুবই একমত, এবং এইটা রিফ্লেকশনটা আমরা দেখি বিশেষ করে নতুন যে জেনারেশনটা গড়ে উঠছে আমাদের, যে কিছু না পারলে আমরা গিভ আপ করি, বা প্যারেন্টসরা অনেক সময় বলে যে আচ্ছা তোমাকে দিয়ে কিছু হবে না। সো এই যে কনস্ট্রাকশনটা গড়ে ওঠে না লার্নিং এর জন্য ফার্দার, যে অথচ এই বাচ্চাটা যখন স্কুল শুরু করছে আমরা কিন্তু বলছি যে দেখো মাকড়সাকে দেখো, তারপর যে অধ্যবসায়ের যে গল্পগুলো যে বারবার না পারলে আবার দেখো, সেই আদর্শলিপি সেই কথাগুলো, ওইটা বোধহয় আমরাও ছেড়ে দেই প্যারেন্টসরা, বা আমরা যারা বড়রা আছি। তখন হচ্ছে কি এই জেনারেশন ভবিষ্যতে যে আমি নিজেকে যে একটা মানে টেকসই লাইফের দিকে যাব বা রেজিলিয়েন্ট হব বা পরিবর্তিত অবস্থায় যে টিকে থাকবো, ওই লার্নিংগুলো আমরা অত বেশি আমাদের ফাউন্ডেশন তৈরি করে না। যে কারণে কিন্তু এখন দেখা যাচ্ছে বিপদ হলেই আমরা কিন্তু কি করছি, হাত তুলে ফেলছি, গিভ আপ করছি, আমরা আর উঠে দাঁড়াচ্ছি না, আমাদের লড়াইয়ের জায়গাটাও ছোট হয়ে আসছে আর কি। তো এটাই হলো বড়। আমি বলছিলাম যে আপনার থেকে শেখাটা, আর মানে থেকে কি শিখেছেন আপনি? থেকে আমিও শিখেছি, আমার জীবন থেকে আমি অনেক কিছু শিখেছি। কারণ সেই গল্প একটু শুনি। আমি এখন আমার ছেলের কাছ থেকে শিখি। আমার ছোট ছেলের বয়স সত্যি কথা 10 বছর। মানে আমাদের দেশের প্রেক্ষিতে কিন্তু থেকে থেকে শেখার গল্পটাই কিন্তু বেশি, অনেক বেশি। আমি যখন টাপারের উত্তর এরিয়া হেড ছিলাম, তো তখন আমি হঠাৎ করে কনসিভ করি। তো আমাদের একটা ম্যাকাও একটা ট্রিপ ছিল, তো ওখানে আমি চ্যালেঞ্জ, কিন্তু আমি কনসিভ করার অবস্থায়, প্রেগনেন্সি অবস্থাতে আমি থেমে থাকিনি, আমি কিন্তু কাজ করে গেছি এবং আমি এটাকে অ্যাচিভ করেছিলাম। কিন্তু কর্তৃপক্ষ মনে করেছে যে আমাকে ওখানে নিয়ে যাওয়া ঠিক হবে না, আমার মাত্র বাচ্চা হবে বা হয়েছে, আমাকে তারা নেয়নি। ওই যে একটা ক্ষোভ ছিল আমার ভিতরে, ওই ক্ষোভটা আমার এখনো কাজ করে যে আমি পারবো, মানে আমাকে তোমরা নাও নিতে কি হয়েছে। আমি ওখান থেকে যে শিক্ষাটা আমি শিখেছি, আমি আমার এই লাইফে বা আমার এখন যে আমি কাজ করছি, যে প্রজেক্ট নিয়ে কাজ করছি, ওখানে আমি কাজে লাগাবো। ওখানে আমি যে মার্কেটিংটা আমি শিখেছি, ওই শিক্ষাটা আমি আমার মানে এখানে কাজে লাগাবো। মানে ওখানে যেটা আমি পাইনি ওটা আমি
পরবর্তী লাইফে আমার ওটাতে আমি কাজে লাগানোর চেষ্টা করছি। এটা আমার অনেক বড় একটা শিক্ষা আমার লাইফে। অনেক কষ্ট পেয়েছিলাম, তো এখন মনে হয় যে কষ্টটা আমাকে আমার সামনের দিকে যাওয়াতে অনেকটা অগ্রসর হয়েছে। কোনো কষ্টই কিন্তু বৃথা যায় না আসলে কোনো কথাই কষ্ট সেটাকে বুঝতে হবে নিজেকে, নিজের কাউন্সিলর কিন্তু নিজেকে হতে হবে। নিজেকে যদি নিজে বোঝানো না যায় তাহলে কিন্তু অন্য কেউ খুব আরেকটা কথা বলি, আমরা যারা মেয়েরা, এখনকার মেয়েরা অনেক স্মার্ট আমি বলবো। আমাদের 90 দশকের শেষের দিকে যারা আমরা আছি, আমরা কিন্তু হাজবেন্ডের উপর অনেক বেশি ডিপেন্ডেবল ছিলাম। ভাবতাম যে হাজবেন্ড অনেক বড় একজন কর্পোরেট গাই, আমরা না হয় মানে ঘর দরজা সামলাই, এটাই করি। কিন্তু এখনকার দিনে মেয়েটা কিন্তু তা করছে না। তো আমি এক পর্যায়ে আমার বিয়ের 12 বছর পরে বুঝতে পারি যে না, আমাকেও অন্য কিছুটা করতে হবে। আমি আমার বিয়ের 12 বছর পর থেকে আমি আমার কাজ শুরু করেছি। পৌঁছাতে অনেক সহযোগিতা করে অবশ্যই, মানে আমি থেকে তারপর আমি আমার কাজে এসেছি। আমি কিন্তু বিয়ের পর দিন থেকে আমি কিন্তু ল পাস করেছি। আমার পড়াশোনা করার অবস্থায় বিয়ে হয়, তারপর আমি বিয়ের পরে লেখাপড়া করি। আমার সব থেকে প্লাস পয়েন্ট, আমার হাজব্যান্ড আমাকে না বলেনি কিছুতে, করো, অসুবিধা নাই। তো আমাকেও ইনিশিয়েটিভ নিতে হয়েছে যে না, কাজ করতে হবে। নিজেরটা নিজেই বলে না, সেধে কিছু কাউকে দেয় না। হ্যাঁ, নিজেরটা নিজেই আদায় করে নিতে হয়, নিজের পথ নিজেকেই তৈরি করে নিতে হয়। আর সাবিজ, আপনাকে আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, কারণ এটাও একটা শেখার ব্যাপার। ওই যে আমরা বলেছিলাম সেই উত্তরবঙ্গে নাগেশ্বরীর কথা, দক্ষিণ অঞ্চলে সেই দক্ষিণ তো না, ওটা একটা হচ্ছে চর আর একটা হলো হাওড়ের, একটা চর একটা হাওড়ে। ওই যে নারীদের একটা ব্যাপার ছিল, নারী নির্যাতনের একটা পে অফ লাইনটা ছিল। আপনি যদি এটাকে একটু ছোট্ট করে বলেন, এটা ভীষণ জরুরি এখন, সময় উপযোগী ব্যাপারটা। হ্যাঁ, আপনি ঠিক তুলে ধরেছেন ওই এক্সাম্পলটা। তখন এটা ছিল, আমি তখন কেয়ারে কাজ করতাম। আমি রিসেন্টলি কেয়ার থেকে সেপারেট হয়েছি, আরেকটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমি জয়েন করবো ঈদের পরে। তো সেইখানে নারীর ক্ষমতায়নের একটা বড় কাজ ছিল যে আমরা যে প্রতিদিন বলি যে নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে, তারপর হচ্ছে যে পুরুষদেরকে এগিয়ে আসতে হবে এবং একটা মাস মোবিলাইজেশন দরকার। তো ওইটা করতে গিয়ে আমরা চাইলাম যে এমন একটা কিছু দেয়া, যে ডায়লগ না দিয়ে, বক্তব্য না দিয়ে একটা ভিজুয়াল কিছু করে দেখানো। তো সেটা চিন্তা করতে করতেই না করোনা শুরু হয়ে গেল। তো তখন তো আমরা খুবই একটা ফিজিক্যাল চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম। অ্যান্ড আপাদের সাথে, আপার প্রতিষ্ঠান রূপ এখনও আছে, আপা এবং ভাইয়া দুজনে মিলে এটা করেন। আপারা আমাদের পার্টনার হলেন, হ্যাঁ, এবং আপারা পুরো কারিগরি বিষয়টাই আমাদেরকে সহায়তা করলেন। আমরা থিমেটিক এবং ফাইন্যান্সের বিষয়টা, মানে দুটো টিম, কেয়ার এবং রূপ, এই দুটো টিম পার্টনারশিপে এই কাজটা করলো। এখন করতে গিয়ে যেটা হলো যে তাহলে তো করোনা শুরু হয়ে গেল, এখন আমরা এটা মাঠে নেব কিভাবে? তো রূপ এবং কেয়ার, আমরা সৌহার্দ্য টিম একসাথে প্রতিনিয়ত অনলাইনে আলাপ করছি, প্রেজেন্টেশন হচ্ছে, ওনারা কাট আউট দেখাচ্ছেন যে কিভাবে ওইটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। এবং বাংলাদেশের সবচেয়ে মানে কি বলবো ভালনারেবল যে এলাকা, একটা হলো কুড়িগ্রামের নাগেশ্বরীতে, আরেকটা হলো আমাদের কিশোরগঞ্জের অষ্টগ্রাম, সেই হাওড়ে, মানে যেখানে সহসাই যেতে মানুষ চিন্তা করে না, এত রিমোটে। তো তখন দুই পার্টির আর কি পার্টনারের কথাবার্তার ফাঁকি দিয়ে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে এই করোনার মধ্যেও কিন্তু আমরা এটা ছোট আকারে যেমন করে পারি এটা আমরা, এবং এটা তো আর অনলাইনে করা যাবে না, সাবজেক্টটা হচ্ছে, হ্যাঁ, এবং যেহেতু সাবজেক্টটা হচ্ছে নারী প্রতি সহিংসতা প্রতিরোধ, এবং এটার আমাদের স্লোগানটাই ছিল ইট এন্ডস উইথ মি, আমাকে দিয়েই শেষ হোক। মানে এই জেনারেশনের আমরা যারা সহিংসতার শিকার, আমাদের জেনারেশনটাই যেন লাস্ট জেনারেশন হয়, পরের জেনারেশনের ছেলেমেয়েরা যেন বোঝে যে অনেক দিন আগে নারীর প্রতি সহিংসতা নামক একটা বিষয় ছিল, এরকম করে মারতো, এরকম করে বিয়ে দেওয়া হতো, সরি, তারপরে হচ্ছে যে শাশুড়িরা বউদেরকে নির্যাতন করতো, নারীদের মতামতের মূল্য ছিল না, নারীর মোবাইল ছিল না, সে যোগাযোগ করতে পারতো না, বহু বিবাহ ছিল, বাল্যবিয়ে ছিল, এগুলো তারা জাদুঘরে গিয়ে দেখবে। তো রূপ আমাদেরকে আপার টিম যেটা সহায়তা করেছিলেন, একটা জাদুঘর বানিয়েছিলেন, নারী নির্যাতন প্রতিরোধী জাদুঘর, এইটাই ছিল মূল জিনিস। এবং সেটা আমি আর অল্প একটুই বলবো সময়ের কারণে, সেটা হচ্ছে যে সেটা আমরা ফাইনালি কিন্তু করতে পেরেছিলাম ঢাকা থেকে সব কিছু না নিয়ে গিয়ে, আমাদের ডিরেকশন, ওনাদের ভাবনা এবং লোকাল পিপলদের যে এনগেজমেন্ট ছিল, লোকাল পিপলরা, এইটা নিয়ে ওখানকার ছেলেমেয়েরা, হ্যাঁ, ওখানকার ছেলেমেয়েরা বাকিটা শুনবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার আমাদের আড্ডা হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। যারা এখনো আমাদের জুমের আড্ডায় যুক্ত হননি, তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যান, আরো অনেক কথা হবে, গল্প হবে। ফিরে আসছি খুব শীঘ্রই। প্রতিদিন আমরা নতুন কিছু শিখি। আমাদের এই আড্ডা থেকে আপনারা আজকে কি শিখলেন আমাদেরকে জানাবেন। তাড়াতাড়ি আমাদের জুমে যুক্ত হয়ে যান এই পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দেখে। আচ্ছা আশরাফিজ, আপনি যেটা বলছিলেন, আমরা যে গল্প থেকে চলে গেলাম সেই গল্পটা আর শেষ করলাম না।
শেষটা করে ফেলুন। হ্যাঁ, আমি চেষ্টা করব এবং সেই সাথে ওখান থেকে যে দুটো বিষয় শিখেছিলাম সেটাও একটু আমি হাইলাইট করতে চাই। তো আমরা পরে প্রোগ্রামটি আমাদের এভাবে হলো যে লোকাল অথরিটি এবং বিশেষ করে ওই পার্টিকুলার দুটো উপজেলার যারা স্থানীয় মানুষ ছিলেন, নেতা নেত্রীরা ছিলেন, বিশেষ করে যারা নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করেছে, স্থানীয় থিয়েটার দল আপনি তো জানেন, তারা কিন্তু এগিয়ে এসেছিল এবং ওরা বলেছিল যেহেতু এটা নারীর প্রতি সহিংসতার একটা অনুষ্ঠান, ওরা বলছিল অনুষ্ঠান, সো এইটা হলো যে আমাদের গ্রামে এই বাংলাদেশের অন্য চিত্রের মতো আমাদের এখানেও আছে, এটা আসলে আমাদের সমাধানে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো এখান থেকে যেটা শেখা যে যদি করোনা যুদ্ধ হোক বা অন্য কোনো সাইক্লোন হোক, ডিজাস্টার হোক, স্থানীয় মানুষ যদি একসাথে থাকে তাহলে আমরা যারা উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করতে যাই আমাদের কিন্তু তারাই বড় শক্তি, এই কাজগুলো সহজ। এটা একটা বড় শিখন। আরেকটা ছিল যে নারী এবং কিশোরীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ। মানে আমি খুবই ওই সময়টা আপনি জানেন যে প্রচন্ড গরম এবং বৃষ্টি, আমরা স্পিড বোটে করে গেলাম ওখানে, তো যাওয়ার পরে দেখি যে খুব বৈরী ছিল, সবকিছুই বৈরী ছিল, সবাই চলে এসেছে ছেলেমেয়েরা, ওরা একটি ঘন্টার জন্য রিহার্সাল বন্ধ রাখেনি। তারপরে যারা মানুষ সবাই মানে সিনেমা হলের মতো লাইন ধরে ওই দিন অডিয়েন্সে এসে বসে গেল না, এই যে অর্গানাইজ করবার যে অভিজ্ঞতা, তো মানুষ আসলে একসাথে হলে এবং বড় শিখন হলো যে আমরা যদি স্থানীয় নলেজ এবং অভিজ্ঞতাকে যদি কাজে লাগাতে পারি, হ্যাঁ, এবং শিখনটা যদি বন্ধ না রাখি, স্টপ বাই না করি, তাহলে কিন্তু এগিয়ে যাওয়াটা খুব সহজ। হ্যাঁ, তো ওইটা থেকে কিন্তু আমাদের নারী ক্ষমতায়নের কাজের ওই শিক্ষাটা কিন্তু পরবর্তী বিভিন্ন যারা ডেভেলপমেন্ট এজেন্সি বাংলাদেশে কাজ করছে উন্নয়ন ক্ষেত্রে, তাদের এই ধরনের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের যে কার্যক্রমগুলো আছে সেগুলো ডিজাইন করতে অনেক বেশি সহায়ক হয়েছে। মানে আমরা চাই যে, এবং নিশ্চয়ই অনেক ডেভেলপ হয়েছে নারীর, এবং চাই যে নারীর এই যে জাদুঘরেই চলে যাক, এই সমস্যাগুলো আর না থাকুক, আসলে নারীর নিরাপত্তা থাকুক, নারী শান্তিতে থাকুক, মানে সুখে থাকুক। আচ্ছা, আপনি বলছিলেন রিনি যে প্রতিদিন শেখার ভিতরে আপনারা বিদেশ যাওয়ার গল্প করছিলেন, যে আপনি আগে ডিপেন্ড করতেন আপনার হাজব্যান্ডের উপরে, কিন্তু কখন আপনি শিখে ফেললেন একা একা চলা? ওই যে কাজ করতে করতে। হ্যাঁ, তো আমি 2021-22 সালে ওয়ার্ল্ড এক্সপোতে গিয়েছিলাম। এটা আমাদের একটা ওমেন অ্যাসোসিয়েশন আছে ওয়েন্ড, আমি রিসেন্ট ওখানে ডিরেক্টর হয়েছি, ইলেকটেড, মানে ইলেকশন করে। এটা একটা অভিজ্ঞতা, এটাও একটা শিক্ষা ছিল আমার জন্য। আচ্ছা, গত মাসে 24 তারিখে আমাদের ইলেকশন। অনেক দায়িত্ব তো সেখানে। জি, যেখানে অনেক দায়িত্ব, মানে আমি করতে চাই, আমার কাজ করতে ভালো লাগে, মেয়েদেরকে নিয়ে কাজ করতে ভালো লাগে, মেয়েদের কিছু আমার শেখাতে ভালো লাগে। তো আমি একসময় মেয়েদেরকে বিজনেস শিখেছি, মানে কিভাবে তোমাকে, মানে কিভাবে নিজেকে মানে আইস ব্রেকিং করা, মানে কিভাবে তুমি কাজ করবে ঘরে বসে থেকে, এগুলো আমি শিখিয়েছি। তো ওয়েন থেকে আমরা 14 জন মেয়ে গিয়েছিলাম দুবাইতে। তো ওখানে আমার হাজব্যান্ড যায়, যেহেতু সবসময় হাজব্যান্ডের হাত ধরে যাই ঘুরতে, তো ওইটা আমার একটা ছিল, আমরা মেয়েরা গিয়েছি। তো ওখানে আমি আমার মশলা ওখানে শোকেসিং হয় এক্সপোতে, এবং আমি প্রায় 12-13 দিন ছিলাম ওখানে। আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমার মশলার কিভাবে দেওয়া যায় বা কিভাবে এটাকে এক্সপ্লোর করা যায় ওগুলো করেছি। একা গেলেন যে তাকে ছাড়া একটু সংশয় ছিলেন? একটু অবশ্যই, কিন্তু সেটা তো ওভারকাম করতে পেরেছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশ্যই করেছি। এবং আমি এখন মানে চাই আমি ওয়ার্ল্ডে সব দেশে মেলা করতে, আমার স্পাইস নিয়ে, হোমমেড স্পাইস নিয়ে এটাকে ওয়ার্ল্ডে সব দেশে পৌঁছে দিতে, এক্সপোর্ট করতে চাই। এটা আমার স্বপ্ন, এটা আমার আরেকটা শিক্ষার বিষয় আছে। আপনার স্বপ্ন পূরণ হোক, পূরণ হচ্ছে, আমাদের সবার অনেক, অবশ্যই সবসময় দোয়া। শেরিন, আপনার কথা বলুন। জি, আমি এখানে একটু অ্যাড করি। আমি কিন্তু তার আগে একটু ইন্টারাপ্ট করে যে আমি আপনাদের তিনজনকেই বলবো যে এই যে জায়গাটায় আপনারা তিনজন, এটা মানে অনেকটা পথ আপনারা পার করে এসেছেন, এবং এত কিছু কিছু মেসেজ অবশ্যই দেবেন যা আমাদের দর্শকরা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমিও শিখতে চাই, শিখতে চাই। আমি কিন্তু বাই প্রফেশন আই এম অ্যান আর্কিটেক্ট। আমি নর্থ সাউথ থেকে পাশ করেছি। আচ্ছা, এবং বেশ অনেকগুলো প্রজেক্টের উপরে কাজ করেছি এবং এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি। সো আমি কিন্তু সাইডওয়েজ আমার কেটারিং ব্যবসাও দেখছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি আমার আর্কিটেকচারাল ব্যবসাও দেখছি। এবং যে বলে যে না, নারীরা সব কিছু ব্যালেন্স আউট করে থাকতে পারছে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দেখতে পারি যে অনেকেই কিন্তু এটা করে যাচ্ছে। তারা বাসা সামলাচ্ছে, নারীরা অফিস সামলাচ্ছে, কেউ অনেক বড় বড় পোস্টেও আছে, সন্তান সামলাচ্ছে, অন্যান্য মেম্বারদেরও সামলাচ্ছে, সবকিছু সামলাচ্ছে, হেল্পিং হ্যান্ড সামলাচ্ছে, সবকিছুই কিন্তু। সো মানে আমরা কিন্তু সব দিকে সবকিছুই আগিয়ে যাচ্ছি। এবং এখানে কিন্তু যদি ফ্যামিলির সাপোর্ট না থাকে, বাবা মার সাপোর্ট না থাকে, হাজব্যান্ডের সাপোর্ট না থাকে, তখন কিন্তু কোনো কিছু করা যায় না। সাপোর্টটা শুধু হ্যাঁ তুমি যাও করো এইটুকু হবে না, না,
হ্যাঁ, নারী যে বাইরে কাজ করছে, ঘরে আসছে, ঘরে অনেক কাজ, ঘরের বাইরের কাজের কিন্তু একটা ফিক্সড একটা রুটিন আছে, কিন্তু ঘরের কাজের কিন্তু শেষ নেই। না আপু, একটু অ্যাড করি, যারা ব্যবসা করে তাদের কিন্তু, যারা হুজ আ জব হোল্ডার, ওনাদের হলো ধরেন কথার কথা 9 to 5। আপনি নিশ্চয়ই আমার সাথে এগ্রি করবেন। যারা ব্যবসায় আছে কিন্তু এক্স্যাক্টলি কাজের ধরন একটা চিন্তা, কিন্তু ঘরে হচ্ছে আপনার, ওটা হচ্ছে আপনার একার ডিসিশন, অনেকে ম্যানেজ করা, কিন্তু ঘরে হচ্ছে নানা জনের মন বুঝে, মানে এটা কোনো ইয়ে নাই, ধরনটা নানা রকম, নানান ধরনের ভাবে আপনার এই জিনিসটা কাজ চালিয়ে যেতে হচ্ছে, এবং সবাইকে খুশি রেখে করতে হচ্ছে। এবং আমি মনে করি আমার ঘরে যখন দুটো সন্তান আছে, আমার কাজটা একটা সন্তান, মানে ওকে ছোট থেকে আমি বড় করছি। জি জি জি। এবং আমি সাধারণত ফ্লেক্সিবল টাইমিংয়ে আগে কাজ করতাম, এখন কাজটাকে একটু বেশি মানে সময় দেওয়ার চেষ্টা করছি। দেখা যায় যে আমি কিন্তু কাজ যখন শুরু করি এই প্রজেক্টটা নিয়ে, স্পাইস হোমমেড গুঁড়া মশলা, শুরু করেছি তো 19-এ, ঠিক প্যান্ডামিকের আগে দিয়ে। আমি কিন্তু কাজ থেমে থাকিনি। আমার বাসার নিচে একটা রুম নিয়ে আমি কিন্তু রাত 4টা-5টা পর্যন্ত আমি মশলা তৈরি করেছি, এবং আমি তো নিজে গাড়ি চালাই, মানে এটা আমার একটা প্যাশন, এটা আমার একটা শিক্ষা। আমি একা একা মানে এটা কাজে দিয়েছে অবশ্যই। আমি মশলা বানিয়ে, ড্রাইভারের ব্যাপারে, হেল্পিং হ্যান্ডের ব্যাপারে তো সব নিজে, সবকিছু নিজে। কোনো ভাগ্যিস বাসায় আমার একটা কাজের বুয়া ছিল, ও আমাকে হেল্প করতো, আমি মশলা তৈরি করতাম নিজে, পিপিটি ইউজ করে গাড়ি চালিয়ে মানে কাস্টমারকে দিয়ে আসতাম। হ্যাঁ, মানে আমি ডেলিভারি ম্যান। এটা তো বিশাল একটা, আপনি প্যাকেজিং এর মানুষ, আপনি কি বলে প্রোডাকশন, আপনি ডেলিভারি, আমি সাপ্লাই চেইন, আমি সাপ্লাই চেইন শেখা হলো। এটা কিন্তু প্রত্যেকটা সেক্টর কিন্তু শেখা হলো। হ্যাঁ, আশরাফিজা আপনি বলেন। আমি দুই আপার কথা শুনতে গিয়ে আমার মনে হলো যে তাহলে আসলে একজন নারী বা পুরুষ যাকে আমরা বলি, একজন মানুষ হিসেবে প্রত্যেকের আসলে শেখার কোনো বিকল্প নাই আপা, এবং শেখার কোনো শেষও নেই। শেখার শেষ যেমন নাই, এটার কোনো বিকল্প নেই। আমি দেখেছি আমার ব্যক্তিগত, আমার সামাজিক কাজ এবং আমার প্রফেশনাল লাইফ থেকে দেখেছি যে আমি যাই শিখেছি সেটাই আমার কোনো না কোনো দিন কাজে লেগেছে। হ্যাঁ, এবং আমরা বলি না, আমাদের মধ্যে একটা নির্দিষ্ট বয়সের পরে অ্যাডাল্টদের মধ্যে একটা কনস্ট্রাকশন এরকম হয় যে আচ্ছা এই বয়সে কি আমাকে দিয়ে হবে। হ্যাঁ, এই যে বয়সের ব্যারিয়ারে যে আমি নিজেকে আড়াল করছি, বিশেষ করে নিজের শত্রু নিজে বাধা দেই আমরা। এইটাই। আর বিশেষ করে আমাদের মা বোনদের জন্য তো এটা খুবই প্রয়োজন যে প্রতিদিন বিশেষ করে বেসিক যে লাইফ স্কিলস গুলো, আপনার সাথে কোনো অন্যায় হলে সেটা কিভাবে না বলবেন, তারপরে আপনি জানেন যে অন্যায় হলে কোথায় যেতে হবে, এইটাও আপনাকে শিখে রাখতে হবে। আপনার ইনফ্লুয়েন্স পকেট, মানে আপনার ফ্রেন্ডস কারা আছে। জি, আমি ধরেন জানি যে মেমি আপা আছে, আজকে আপনারা আমার ফ্রেন্ড লিস্টে আসবেন বা নেটওয়ার্কে আসবেন, সো এই লেডিস ক্লাব এটাও কিন্তু আমার একটা বড় শক্তি, অনেক বড় এই জন্য আমাদের প্রত্যেকের জন্য, নারী বলি পুরুষ বলি, প্রত্যেকের জন্য জীবন ভিত্তিক বা লাইফ স্কিলের যে অংশগুলো আছে, প্রয়োজনীয় জ্ঞান, প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে, এইগুলো থাকাটা খুবই জরুরি। এবং নিজের সেলফ ডেভেলপমেন্টটাতে আসলে, এই যে সেলফ ডেভেলপমেন্টের কথা বলছেন, আমি আমার একটু কথা শেয়ার করি। আমি ফিক্স কোনো জব তো কখনো করিনি, তাতে হয়েছে কি দেখা গেছে যে এই কাজটা করার এ আছে, ওই কাজটা করার সে আছে, কিন্তু আমি একদম ছোটবেলা থেকে, যেমন আমি বিয়ে হয়ে যখন আসছি, আমার শাশুড়ির সাথে আমার রিলেশন, এত বছর ওনার সাথে আছি, মানে উনি চাইলে আমার বাচ্চাটাকে বড় করে দেয়, কিন্তু আমি সে সুযোগ কখনো নিইনি। মানে আমাকে যখনই যে বেশি আদর আপ্যায়ন বা এই যে এই কাজটা আগিয়ে দেয়, আমি কখনো সে সুযোগ নিইনি। আমি ব্যাংকে নিজে যাচ্ছি, আমি না আমার প্রত্যেকটা জিনিস শিখতে হবে, গাড়ি কোথায় ওয়াশ করা হচ্ছে, কোথায় সার্ভিসিং গাড়ি হচ্ছে, ব্যাংক কিরকম কি হচ্ছে, বা ওই বাজারটা কিভাবে হচ্ছে, সমস্ত কিছুর অভিজ্ঞতা আমি নেই। আমি কখনো ডিপেন্ড করি না কারোর উপরে। আমার কাছে কেন যেন মনে হয় যে কেন দিয়েছেন আল্লাহ তাআলা এই যে দুটো হাত, দুটো কান, দুটো চোখ, মানে এগুলো কিসের জন্য দিয়েছেন? এগুলো তো সব জানার জন্য, নিজের হাতে কাজ করার জন্য। এটা আমি কিন্তু ফিল করি এবং প্রতিদিন আমি শিখি। শিখার মধ্যে একটা আনন্দ আছে, অনেক ওটাকে শিখে যদি আমি প্রতিফলন করতে পারি আমার চারপাশে মানুষের উপর, এটার মধ্যে আরেকটু আনন্দ আছে। মানে আমার খুব ভালো লাগে কি, আমি যে কাজটা শুরু করি, ওটা আমার যারা আশেপাশে, আমার যারা ছোট বোন বা আমার যারা, ওরা আমারটা দেখে দেখে শিখে, আপু তুমি যখন পারো এটা আমিও করতে চাই, মানে আমি ইনফ্লুয়েন্স করি ওদেরকে, হ্যাঁ আরম্ভ করো। এটাও কিন্তু একটা ভালো লাগে, ইনফ্লুয়েন্স করা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অনেক, এবং সবচেয়ে বেশি ইয়েটা যে আপনি যে একটা মানুষকে ইনফরমেশন দিচ্ছেন, কারণ অনেকে কিন্তু অনেক কিছু জানে না, তার তো তৃপ্তি আসে। আমার লাইফ চেঞ্জিং, আমি ভাবি কি লাইফ চেঞ্জ করা, মানে লাইফ, মানে আমাকে দেখে যে কেউ কিছু শিখে, ওটা সে তার লাইফে যদি কিছুতে ভালো আনতে পারে, আমার এটা খুব ভালো লাগে। এই যে আমাদের জুমের বন্ধুরা চলে এসেছেন, রমজান বলে একটু সংখ্যায় কম, নইলে এতজন চলে আসেন, তার মাঝেও
ওনারা ইফতার করে এখন একটু চা নিয়ে বসে আয়েশ করবেন, তারপরে ওনারা এই আড্ডার লোভ ছাড়তে পারেন না। আমি সুরমা আপা আমি আপনার সাথেই কথা বলবো, একটা ছোট্ট ব্রেক নিয়ে আসছি, এসে আপনাদের সাথে আড্ডা হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আড্ডা হবে, গল্প হবে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আমাদের জুমের বন্ধুরাও চলে এসেছে অনেকেই। শুরু করছি তাদের দিয়ে আমাদের এই পর্বের আড্ডা। সুরমা আপা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আপুকে শুভেচ্ছা, সবাইকে শুভকামনা রইল। আপু আসলে কি আমি কিছু বলবো না? অবশ্যই বলবেন, বলবে। নতুন কিছু কি শিখলেন আজকে? কি শিখলেন নতুন, কি বলুন তো? আজকে শিখছি আপু আপনার কাছ থেকে যে রমজান মাস আমরা ওরকম সাজুগুজু করতে পারতেছি না, বা সবাই ভালো দৃষ্টিতে নিচ্ছে না, কিন্তু তারপরও যারা আমরা টেলিভিশন বা মিডিয়ার ক্যামেরার সামনে আসি তখন সাজতে হয়, অবশ্যই একটু সাজতে হয়, সেজন্য সাজুগুজুটা আমি বলেছিলাম দরকার। এই জিনিসটা আজকে শিখলাম, ভালো লাগলো আপু। প্রতিদিনই শিখি আমি নেক্সাস জুম আড্ডায়, কারণ এক এক দিন এক একটা বিষয় থাকে, তো খুব আকর্ষণীয় একটা বিষয় থাকে। তো ওই বিষয়গুলো যখন আমরা সবাই সামারাইজ করি বা শুনি, এক একজনের থেকে এক একটা বিষয় শিখি, তো ওইগুলি শিখে আমাদের বাস্তব জীবনে আমরা সেটা অ্যাপ্লাই করি, যার জন্য আমাদের চলার পথটা এখন খুব সহজ হচ্ছে। আর আমরা নারীরা এই নেক্সাস টেলিভিশন জুম আড্ডার মাধ্যমে এগুলি ফলো করার মাধ্যমেই আমরা আরো সামনে দ্রুত এগিয়ে যাচ্ছি। সবার শুভ কামনা রইল, ভালো থাকবেন। ধন্যবাদ, আপনিও ভালো থাকুন। নেলি আপু, আপনি তো মুচকি মুচকি হাসছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনার হাসি দেখবো না কিছু কথা শুনবো না, মিষ্টি মিষ্টি হাসি দেখবো? বলেন 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 বলেন। আজকে নতুন কিছু শিখছি, প্রতিদিনই নতুন কিছু আমরা শিখি, আসলেই শিখি। হ্যাঁ অবশ্যই, আমরা প্রতিদিনই কিন্তু শিখি, প্রতিদিনই কিছু না কিছু, আমরা ছোট হোক বড় হোক প্রতিদিন আমরা কিন্তু শিখি। শুধু আমরা যে বড়দের কাছ থেকে শিখি তা না, ছোটদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি। তো আমরা নতুন কিছু শিখি, নতুন অভিজ্ঞতা হয়ই, ওইটা আমাদের কাজেও আসে। আর যখন আমরা বিশেষ করে যখন আমরা আমাদের জুম আড্ডায় বসি, তখন আমাদের সব বন্ধুদের কাছে অনেক কিছু শুনি, আমরা দেখা যায় যে আমরা অনেক কিছু জানিও না, সেগুলো আমরা শিখি, আমাদের এক্সপিরিয়েন্স হয়, কাজেও আসে। তো শিখছি আমরা প্রতিনিয়তই, কিন্তু সবার কাছ থেকে শিখি। সেই অনেক ধন্যবাদ নার্গিস আপা। আমরা প্রতিদিন শিখি, এই শেখার মধ্যে কিন্তু অনেক তিক্ত অভিজ্ঞতাও আছে, কিন্তু আমাদের আছে না যে মানুষটাকে যা ভেবেছিলাম তার জন্য অনেক কিছু করে ফেললাম, কিন্তু আসলে একেবারে আমার ভুল হয়ে গেল। এটা এরকম কিছু অভিজ্ঞতা আমাদের আছে। সেরকম কোনো অভিজ্ঞতা আপনার আছে যে ভুল জায়গায় অনেক কিছু দিয়ে ফেললেন, সেটাও একটা শিক্ষা হয়ে গেল, পরেও কি সেই ভুলগুলো করেছেন আবার? আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রত্যেক সময় এটা তো জীবনের একটা পার্ট, একদম ভুল না হলে তো শেখা যাবে না। আর শিখতে কিছুর মধ্যেই পজিটিভিটি আছে। হ্যাঁ, যেমন আজকে আমি রান্না করলাম, তা দেখি যে আমার ছোট ছোট অনেক টুকরা টুকরা বাসি অনেক খাবার হয়ে গেছে, কারণ ইফতারিতে থাকে তো। হ্যাঁ, এখন তো যে মাঝে মাঝে ওকে বলি যে তুমি নামাজের সময় নিয়ে যাবা, আবার মাঝে মাঝে নিয়ে যেতে ভুলে যায়। তারপরে হচ্ছে যাই হোক, তারপরে আজকে হচ্ছে কি করা যায়, ওইগুলো সব পোলাও টোলাও ওইগুলো দিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি বানাই দিলাম, এবং নিশ্চয়ই খুব মজা হয়েছে খেতে। তা দেখি যে না, বাসি জিনিস দিয়েও যে ভালো করে মজা করে কোনো জিনিস করা যায়, এটাও একটা নতুন শিক্ষা। তারপরে আবার পাশের বাসাকে দিলাম, ওরাও খেয়ে বলতেছে হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু ভুল কিছু না, সেই নতুন নতুন এক্সপেরিমেন্ট হয়, এটাও একটা ভালো এক্সপেরিমেন্ট। কিন্তু দেখবেন এর পরের বার কিন্তু এটা আপনি ভুলে গেছেন রেসিপিটা, নতুন আরেকটা তৈরি করবেন আশা করি। রেবেকা আপা শুনতে পাচ্ছেন? নতুন নতুন এক্সপেরিমেন্টের কথা বললেন নার্গিস আপা, আপনার এরকম কি কি এক্সপেরিমেন্ট হয় মাঝে মাঝে বলুন। ধন্যবাদ।
হ্যাঁ, এটা খুব সুন্দর টপিক। আজকে কথা হলো যে আমরা প্রতিদিনই কিছু না কিছু নতুন কিছু শিখছি, প্রতিদিন, কিন্তু কোনোদিনই ভুল মানে আমাদের মানে নেক্সাসের সব বন্ধুদের কাছ থেকে, তারপরে নেক্সাস টেলিভিশনে যারা বসছে, মানে আপনাদের উপস্থাপিকাদের কাছ থেকে, আপুদের কাছ থেকে যারা আসেন, সবার কাছ থেকে শেখার কোনো শেষ নাই। একটা জিনিস আমার একটা শেখার কোনো শেষ নাই। আমার একটা খুব খারাপ জিনিস বলবো, আমি কোনো কিছু নতুন দেখলে সেটাকে আবিষ্কার করার চেষ্টা করি, ওটা আমি পারবো না কেন, অন্য কেউ পারলে আমিও খারাপ না, এটা তো ভালো। হ্যাঁ, এটা আমার জন্য ভালো, মানে ভালো, কিন্তু অন্যরা অনেক সময় অনেক কিছু ভাবে এটাকে নিয়ে, হ্যাঁ সবকিছু জানতে হবে এমন তো কোনো কথা নেই, কিন্তু আমার জানার আগ্রহটা থাকতে হবে। শিখতে হলে জানতে হবে আগে, ভিতর থেকে জানার চেষ্টা, শুরু থেকে শেষ পর্যন্ত শেখার কোনো শেষ নেই। একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেখার কোনো শেষ নেই। ধন্যবাদ মৌমি আপু। মৌমি আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত, আমি ভালো আলহামদুলিল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত শেখার কোনো শেষ নেই বললেন যে, আপনি বলুন আপনার অভিজ্ঞতা। ধন্যবাদ আপু। আজকের বিষয়টা অনেক সুন্দর আপু। স্টুডিওর আপুদেরকে অনেক অনেক অভিনন্দন। আর শেখার কোনো বয়স নাই আমার মতে, আর জানার কোনো শেষ নেই। আমি প্রতিনিয়তই শিখতে পছন্দ করি, কারণ আমি পেশায় একজন উদ্যোক্তা। আমি মনে করি সৃষ্টিশীলতা অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতে হবে, এটা একটা মানুষের বড় গুণ। আর সৃজনশীলতা না থাকলে আমরা শিখতে পারবো না। আর ওইটা আমি কোনো সময় মনে করি না যে বয়স হচ্ছে, কারণ মনে করি সব বয়সেই শেখা উচিত। আর নেক্সাস লেডিস ক্লাব আমাদের এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আমরা প্রত্যেকটা নারী প্রতিনিয়ত শিখছি এবং জানছি, এবং সব সময় আপু সাথে আছি, পাশে আছি। একদম, অনেক ধন্যবাদ রুমা আপু। ছোট্ট করে বলুন আপনার অভিজ্ঞতার কথা, আপনার প্রতিদিন শেখার অভিজ্ঞতা একটু ছোট্ট করে বলুন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অভিনন্দন। আজকে আমার একটা নতুন শেখা হইলো, মাগরিবের নামাজ পড়ে আমার খুব খারাপ লাগতেছে, মানে পা ব্যথা করছে। আমি বলছি আল্লাহ, আমার তো পা ব্যথা করছে। আমার ছোট মেয়ে, ওর 4 বছর, মানে আমি শুধু বলছি মা আমার পা ব্যথা করছে, ও দৌড়ে এসে আমার পা টিপা শুরু করছে। বলছে মা তুমি পা টিপছো কেন? বলছে তুমি তো বলো নাই তোমার ব্যথা করছে তাই দিচ্ছি। এই কাজটা তো আমরা কখনো করি নাই আমাদের মাদের জন্য। ওর কাছ থেকে একটা শিখলাম, মানে যে এতটুকু একটা বাচ্চার কাছ থেকে অনেক শেখার আছে, কারণ আমরা তো মাদের জন্য কখনো এরকম যে হচ্ছে কিছু হইলে বলে, যখন বলে যে মা খারাপ লাগতেছে এটা করে দাও, তখন করি। আমার মেয়েকে আমি বলি নাই, ও দৌড়ে আসে পর পা হাত দিয়ে দিছে, আমার তো চোখ দিয়ে পানি চলে আসছে। আমাদেরই তো চোখে পানি চলে আসছে, যে স্টুডিওতে সবাই ভীষণ আবেগে আপ্লুত হয়ে গেছে। ভালো লাগলো, দোয়া রইলো বাচ্চাটির জন্য, আপনার জন্য, সবার জন্য। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট ছোট এক করে আমরা তিনজনের কাছ থেকে কিছু ভালো মেসেজ শুনতে চাই। জি হ্যাঁ, এবং দর্শকদের উদ্দেশ্যে। অবশ্যই আমি একটা জিনিস শুধু একটু বলতে চাই, খুব সংক্ষেপে বলবো যে এখানে যেহেতু আপা খুব সুন্দর করে বললেন যে আপনারা দুইজন মিলে খুব একটা ভালো একটা কাজ করেছেন, যে মিউজিয়ামে থাকবে আগেকার মানুষ যেভাবে অত্যাচার হয়েছে বা যেভাবে হোক। সো এই জিনিসগুলান কিন্তু এখনো আমাদের এখানে চলছে। আপনি হয়তো গ্রামে ছেড়েছেন, কিন্তু এখনো আমাদের এখানে কিন্তু চলছে। সো আমরা এই যে আমরা যে এতক্ষণ ধরে কথা বললাম, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, বা আমাদের নিজেকে মোটিভেট করতে হবে। আমরা যে অনেকে চিন্তা করি যে না বাইরের মানুষ কি বলবে, আজকে যদি আমি এখানে কোনো একটা সমস্যা হয়ে যায়, আমার একটা বাচ্চা আছে, বা আমি কেন এই জিনিসটা অন্য মানুষের কাছে কেন কি করব, কিন্তু আমি যদি নিজে না বাঁচতে পারি, আমি কিন্তু একদম কোনোভাবে আরেকটা মানুষকে বাঁচাতে পারবো। আশরাফি আপা ছোট করে। হ্যাঁ আপা, আমি ওনার কথার সাথে মিলিয়েই বলতে চাই যে আমাদেরকে আসলে শেখার জন্য বাঁচতে হবে, বাঁচার জন্য শিখতে হবে। এবং আমরা যদি নিজেদেরকে টিকে থাকা বলে না, এবং সেটা যদি দক্ষতা এবং যোগ্যতার সাথে সামনের দিনগুলোতে টিকে থাকতে চাই, একটা সুস্থ সুন্দর বাংলাদেশে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে চাই, আমাদেরকে শিখতে হবে। যত বেশি শিখব তত আমরা দক্ষ হব, এবং দক্ষতার কোনো বিকল্প নেই। রিনি একদম, দুই আপার মানে মনস্কে আমাদের একটা মনের মিল আছে একদম। আমি এটাই বলবো, আমি প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি যে নিজেকে ভালো রাখার জন্য, এবং আমি ভালো মানে আমি আমার ফ্যামিলিকে, আমার চারপাশের মানুষকে ভালো কিছু দিব। ভালো থাকতে হলে ভালো কিছু শিখতে হবে, এবং শেখার শেষ নাই, শেখার কোনো বয়স নাই। একদম, অনেক ধন্যবাদ সবাইকে।
বাঁচতে হলে শিখতে হবে, শিখতে হলে বাঁচতে হবে। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। এই হোক আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে, আগামী আড্ডায়।